ইন্টারভিউয়ের জন্য দেরি হচ্ছিল। মেয়েটি লিফট চেয়েছিল এবং কোটিপতি ছেলেটি যা করেছিল মানবতাও কেঁদেছিল। সেই একটি লিফট জীবনের এমন এক মোড় এনেছিল যেখানে যাত্রা ছিল কয়েক মিনিটের, কিন্তু প্রভাব ছিল সারা জীবনের। বন্ধুরা, সকালের সময় ছিল, আকাশে হালকা বৃষ্টি নামছিল এবং শহরের রাস্তায় গাড়ির গতি কমে গিয়েছিল। একটি পুরনো বাস স্টপের ছাদ থেকে ক্রমাগত পানি পড়ছিল। নিচে সেই টুপটাপ ছাদের নিচে দাঁড়িয়েছিল অনন্যা, হাতে ফাইল, চুল ভেজা এবং মুখে সেই অস্থিরতা যা শুধু তখনই হয় যখন কারো জীবন একটিমাত্র সুযোগের উপর নির্ভর করে। সে ঘড়ি দেখল 9:30। সে বিড়বিড় করল, ও না, 9:30টার মধ্যে বাস চলে আসা উচিত ছিল। 3টি বাস চলে গিয়েছিল, কিন্তু যে রুটের বাস তার দরকার ছিল তার কোনো খবর ছিল না। চারদিকে ভিড় কমে গিয়েছিল, লোকেরা ছাতা খুলে নিজেদের পথে চলে গিয়েছিল, কিন্তু সে সেখানেই দাঁড়িয়ে রইল। ফাইলের কাগজ বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। সে সেগুলোকে বুকের কাছে ধরে রাখল, যেন নিজের আশাগুলোকে ভিজতে না দেয়। বৃষ্টি বাড়লে সে এগিয়ে গেল, রাস্তার ধারে গিয়ে দাঁড়াল এবং পাশ দিয়ে যাওয়া গাড়িগুলোর দিকে হাত নাড়ল। প্রথম গাড়িটি চলে গেল, দ্বিতীয়টি থামার প্রয়োজন মনে করল না, তৃতীয়টির কাঁচের ওপারে কোনো ব্যস্ত মানুষ ফোনে কথা বলছিল। সে তাকে উপেক্ষা করল। এখন তার জুতো কাদায় ডুবে গিয়েছিল, কিন্তু তার চোখে জেদ ছিল। সে আকাশের দিকে তাকালো এবং ফিসফিস করে বলল, ভগবান, আজ শুধু এতটুকু করে দাও যে আমার দেরি না হয়। এমন সময় একটি কালো এসইউভি তার পাশে এসে থামল। গাড়ির জানালা নামল এবং একটি গভীর কণ্ঠস্বর শোনা গেল, কোথায় যাবেন? অনন্যা ইতস্তত করে বলল, সিটি টাওয়ার, ইন্টারভিউয়ের জন্য। সামনে বসা লোকটিই ছিল আরিয়ান, সাদা শার্ট, ধূসর স্যুট এবং পরিপাটি চেহারা। ঘড়ির দিকে তাকিয়ে বলল, বসো, আমি ওদিকেই যাচ্ছি। সে মুহূর্তের জন্য ইতস্তত করল, কিন্তু বৃষ্টি তাকে ভাবতে দিল না। সে গাড়িতে উঠে বসল, ভেজা ফাইল কোলে রেখে বলল, দুঃখিত, সিট ভিজে যাবে। আরিয়ান হেসে বলল, কোনো ব্যাপার না, সিট শুকিয়ে যাবে। সুযোগ রোজ আসে না। গাড়ি চলতে শুরু করল। বৃষ্টির ফোঁটা কাঁচে পড়ে হাসতার চেহারা ঝলমলে করে দিচ্ছিল। গাড়ির ভেতরে শুধু হালকা পারফিউমের গন্ধ এবং মাঝে মাঝে ওয়াইপারের শব্দ ছিল। আরিয়ান জিজ্ঞেস করল, মনে হয় ইন্টারভিউটা খুব জরুরি? অনন্যা শুধু বলল, হ্যাঁ, খুব জরুরি। সে শুধু এতটুকুই বলেছিল, কিন্তু সেই একটি বাক্যে কত শত গল্প লুকানো ছিল। কণ্ঠে ঘাবড়ানো ভাব ছিল, কিন্তু ভেতরে কোথাও একটি দৃঢ় বিশ্বাসও ছিল, যেন কেউ নিজের সাথে ওয়াদা করেছে যে যাই হয়ে যাক, আজ হার মানবে না। আরিয়ান সাইড মিরারে তার ঝলক দেখল। সে ফাইলটিকে বুকের সাথে শক্ত করে ধরে বসেছিল, যেন যদি সেটি হাত থেকে ফসকে যায় তবে জীবনের আশ্রয় ভেঙে যাবে। কিছুক্ষণের জন্য গাড়িতে নীরবতা রইল। তারপর আরিয়ান ধীরে ধীরে জিজ্ঞেস করল, প্রথম ইন্টারভিউ? অনন্যা হালকা শ্বাস নিল, না স্যার, তৃতীয়। আগের দুটিতে পৌঁছাতেই পারিনি। একদিন বাস ছুটে গিয়েছিল, দ্বিতীয় দিন মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। সে থেমে গেল, যেন নিজের কথা থামাতে চায়। আরিয়ান কিছু বলল না, শুধু হালকা করে মাথা নাড়ল এবং গাড়ির গতি একটু বাড়িয়ে দিল। বৃষ্টির ফোঁটা এখন ওয়াইপার থেকে সরে কাঁচের কিনারায় গড়িয়ে পড়ছিল। সে আবার বলল, আজ যদি দেরি হয়ে যায় তবে হয়তো পরের সুযোগ আর পাব না। বাড়িতে পরিস্থিতি এমন নয় যে বারবার চেষ্টা করতে পারি। আরিয়ান প্রথমবার তার চোখে তাকালো। সে ক্লান্ত ছিল, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা ধনীদের মধ্যে প্রায়শই থাকে না, একটি সত্যিকারের উদ্দেশ্য। সে হেসে বলল, মনে হয় জীবন তোমার সাথে একটু কঠোরতা করেছে। অনন্যা চোখ নামিয়ে নিল, কঠোরতা নয় স্যার, শুধু আশার মূল্যটা একটু বেশি রাখা হয়েছে। আরিয়ান হেসে দিল। সে প্রথমবার কোনো অচেনা মেয়ের কথায় এত গভীরতা অনুভব করছিল। কিছুক্ষণ পর রাস্তায় ট্রাফিক সিগন্যাল পড়ল। গাড়ি থেমে গেল। বাইরে বৃষ্টিতে ভেজা কিছু শিশু ফুল বিক্রি করছিল। একটি ছোট ছেলে গাড়ির কাছে এসে বলল, সাহেব, ফুল নিয়ে নেবেন? আরিয়ান মাথা নাড়ল, দরকার নেই। কিন্তু তখনই অনন্যা পার্স থেকে টাকা বের করে বাচ্চাটিকে দিল। বাচ্চাটির চোখে ঝলক দেখা গেল। সে বলল, দিদি, ভগবান আপনার ইচ্ছা পূরণ করুক। আরিয়ান হেসে বলল, মনে হয় ইন্টারভিউয়ের আগে তুমি আশীর্বাদ পেয়ে গেলে। সে হাসল, কিন্তু তার হাসির পেছনে তখনও একটি চিন্তা ছিল। সিগন্যাল সবুজ হল, গাড়ি আবার চলতে শুরু করল। আরিয়ান জিজ্ঞেস করল, তোমার অফিস আর কত দূর? প্রায় 20 মিনিট, যদি ট্রাফিক না থাকে। আর যদি থাকে? সে ধীরে ধীরে বলল, তবে হয়তো আবার দেরি হয়ে যাবে। আরিয়ান হালকা অ্যাক্সেলারেটর চাপল, মানে দেরি হওয়ার কোনো অপশন নেই? সে হাসল, হ্যাঁ, আজ নয়। কিছুক্ষণ পর দুজনেই আবার চুপ হয়ে গেল। গাড়ির ভেতরে
শুধু ওয়াইপারের শব্দ এবং বাইরে বৃষ্টির সুর ছিল। আরিয়ান আবার কথা শুরু করল। তোমার বাবা কি করেন? অনন্যা জানালার বাইরে তাকিয়ে বলল, নেই। যখন আমার 12 বছর বয়স ছিল তখন। সে চুপ হয়ে গেল। আরিয়ান অনুভব করল যে কিছু প্রশ্ন করা জরুরি নয়, শুধু চুপ করে থাকাই উত্তর। সে বলল, দুঃখিত, জিজ্ঞেস করা উচিত হয়নি। সে হাসল, না স্যার, এখন অভ্যাস হয়ে গেছে। লোকেরা জিজ্ঞেস করলে আমি শুধু হাসি। আরিয়ান একটি গভীর শ্বাস নিল। তারপর পরিবেশ হালকা করার জন্য বলল, তুমি খুব কথা বলো। সে হেসে উঠল, আরে না স্যার, শুধু আবহাওয়াটা একটু ভালো লাগছিল তাই। এবং সে লজ্জায় চুপ হয়ে গেল। গাড়ির ভেতরে এক মুহূর্তের জন্য পরিবেশ হালকা হল। বৃষ্টি এখন থামতে শুরু করেছিল, কিন্তু আকাশে হালকা ঠান্ডা ছড়িয়ে পড়েছিল। আরিয়ান তার চোখের সামনে রাস্তা দেখল এবং বলল, তোমার মতো মেয়েরা আজকাল কম দেখা যায়। কেন? কারণ বেশিরভাগ লোক চাকরিতে সম্মান খোঁজে, আর তুমি সম্মান দিয়ে চাকরি। সে শুধু বলল, কারণ স্যার, ক্ষুধা শুধু পেটের নয়, কখনো কখনো আত্মসম্মানও ক্ষুধার্ত থাকে। আরিয়ান প্রথমবার অনুভব করল এই মেয়েটি আলাদা। সে ভাবতে লাগল, প্রত্যেকের ভেতরেই কি এমন আগুন থাকে, নাকি এটা শুধু তার মতো মেয়েদের মধ্যেই থাকে যারা কষ্ট থেকে বেরিয়ে এসেও হাসে। গাড়ি সিটি টাওয়ারের সামনে পৌঁছাল। বিল্ডিংয়ের উজ্জ্বলতার মধ্যেও সে কিছুক্ষণের জন্য চুপ রইল, যেন হৃদয়ে নিজেকে প্রস্তুত করছিল। এইখানেই নেমে যাও, আরিয়ান বলল। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। সে ফাইল তুলে বাইরে বের হতে লাগল। আরিয়ান বলল, দাঁড়াও। সে ঘুরল। যদি ভেতরে ঘাবড়ানো অনুভব করো, তবে এটা ভেবে নিও যে বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে যে চায় তুমি জিতে যাও। অনন্যা তার চোখের দিকে তাকাল। সেই মুহূর্তে বৃষ্টিও থেমে গিয়েছিল। সে হাসল, মাথা নিচু করে বলল, থ্যাংক ইউ স্যার, আমি চেষ্টা করব আপনাকে হতাশ না করতে। সে দ্রুত ভেতরে চলে গেল। আরিয়ান গাড়িতেই বসে রইল। প্রথমবার তার কোনো অপরিচিতের জন্য হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন অনুভব হল। গাড়ির কাঁচে এখন শুধু হালকা কুয়াশা ছিল, যেন সময় তার চিন্তাকে অস্পষ্ট করে দিয়েছে। সে আকাশের দিকে তাকালো এবং বিড়বিড় করল, জানি না কেন, তবে মনে হয় এই দেখাটা এখানে শেষ হবে না। এবং সত্যি ভাগ্যও পণ করেছিল যে গল্পটি শুধু লিফট পর্যন্ত থামবে না, বরং সেই যাত্রা থেকে এগিয়ে যাবে যেখানে জীবন নতুন মোড়ের দিকে মোড় নিতে চলেছে। 3 দিন পর বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আকাশে তখনও কুয়াশা ছিল, যেন সময় সূর্যকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছে। অনন্যা তার ছোট ঘরে বসেছিল, বারবার মোবাইল দেখছিল। স্ক্রিন জ্বলছিল, তারপর নিভে যাচ্ছিল। প্রতিবার একটি আশা ভেঙে যাচ্ছিল এবং নতুন ভয়ে জন্ম নিচ্ছিল। সে গভীর শ্বাস নিয়ে উঠল, ব্যাগ তুলল এবং বলল, মা, ওষুধ আনতে যাচ্ছি, কিছুক্ষণ পর ফেরব। ভেতর থেকে সুধাদেবীর ক্লান্ত কণ্ঠস্বর এলো, বেটা, ধীরে যেও, বৃষ্টি থেমেছে, কিন্তু বাতাস ঠান্ডা। সে হাসল, শুধু ওষুধ নিয়ে ফিরছি মা। রাস্তা তখনও ভেজা ছিল, পানির ফোঁটা কিনারে জমা ছিল এবং বাতাসে মাটির গন্ধ তাজা ছিল। সে মেডিকেল স্টোরে পৌঁছাল, কাউন্টারে স্লিপ রাখল, ভাইয়া, এই ওষুধটা লাগবে। ফার্মাসিস্ট কাঁচের পেছন থেকে প্যাকেট বের করে বলল, 450 টাকা। অনন্যা পার্স খুলল, কয়েন, একটি 200 টাকার নোট এবং কিছু পুরনো বাস টিকিট। ভাইয়া, অর্ধেক এখন দিই, অর্ধেক কাল? না ম্যাডাম, আমাদের এখানে বাকিতে বিক্রি হয় না। সে মুহূর্তের জন্য থামল, হাসল এবং ধীরে ধীরে বলল, ঠিক আছে, থাক। সে বাইরে বের হল। বৃষ্টির পরের বাতাস এখন ঠান্ডা ছিল এবং তার পা ভারী। সে হাঁটতে হাঁটতে নিজের সাথে বিড়বিড় করল, কখনো কখনো কঠোর পরিশ্রম করার পরেও ভাগ্য বা শুধু মুস্কুরি গিয়ে এগিয়ে যায়। সে স্লিপ হাতে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল যখন সামনে দিয়ে সেই কালো এসইউভিটি গেল। কিছু দূরে গাড়ি থেমে গেল। সেই একই কণ্ঠস্বর, সেই একই ব্যক্তি, অনন্যা। সে ঘুরল, স্যার, আপনি এখানে? অফিস থেকে ফিরছিলাম। আর তুমি? ওষুধ নিতে এসেছিলাম, কিন্তু টাকা কম পড়ে গেল। আরিয়ান কিছুক্ষণের জন্য তার দিকে তাকাল। কত ছিল? 450। আর তোমার কাছে 200। আরিয়ান পার্স থেকে টাকা বের করে এগিয়ে দিল, নাও, নিয়ে নাও। সে পিছিয়ে গেল, না স্যার, আমি কারো কাছ থেকে ধার নিই না। আরিয়ান হাসল, ধার নয়, এটা মানবতায় বিনিয়োগ ভাবো। সে তার চোখের দিকে তাকাল। সেই মুহূর্তটা এমন ছিল যেন কোনো অচেনা মানুষ তাকে বুঝে নিয়েছে। কিছু না বলে সে ধীরে ধীরে টাকা নিল এবং দোকানের দিকে ফিরল।
আরিয়ান সেখানেই দাঁড়িয়ে রইল, বৃষ্টিতে ভেজা রাস্তায় শুধু তার দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর সে ফিরল, হাতে ওষুধ। থ্যাংক ইউ স্যার, আমি টাকা ফেরত দিয়ে দেব। দরকার নেই। কেন? কারণ কিছু জিনিসের হিসাব রাখা হয় না, শুধু মনে রাখা হয়। সে হাসল, এবং সেই হাসিতে ক্লান্ত সত্য ছিল। আপনি কিভাবে জানলেন যে মায়ের ওষুধ ছিল? কারণ যে নম্রতা দিয়ে তুমি সেই স্লিপটা ধরেছিলে সেটা শুধু নিজের কারো জন্যই হতে পারে। তার চোখে পানি ভরে এলো, কিন্তু সে ঘুরল না, শুধু মাথা নিচু করে বলল ধন্যবাদ এবং এগিয়ে গেল। আরিয়ান সেখানেই দাঁড়িয়ে তাকে দেখতে লাগল। শহরের ভিড়ে মেয়েটি যেন এক অন্য আলোয় গড়া, সরলতার মধ্যেও শক্তি ছিল। 3 দিন পর সকালের হালকা রোদ এসেছিল। যখন দরজার ঘণ্টা বাজল, অনন্যা দরজা খুলল। বাইরে কুরিয়ার বয় ছিল। ম্যাডাম, ওরিয়েন্ট টেক সলিউশনস থেকে পার্সেল। সে কাঁপানো হাতে খাম খুলল। অভিনন্দন, আপনি জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে নির্বাচিত হয়েছেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে দৌড়ে মায়ের কাছে গেল। মা, চাকরি হয়ে গেছে। সুধাদেবীর চোখ ভিজে গেল। বলেছিলাম না বেটা, উপরওয়ালা দেখেন, শুধু সময় নেন। প্রথম দিন অফিস, সিটি টাওয়ারের সেই একই গেট, সেই একই সিকিউরিটি গার্ড, সেই একই রিসেপশন। শুধু পার্থক্য এতটুকু ছিল যে এখন তার পায়ে ভয় নয়, বিশ্বাস ছিল। রিসেপশনিস্ট হেসে বলল, আপনার রিপোর্টিং মিস্টার আরিয়ান কাপুরের কাছে করতে হবে। সে চমকে উঠল। আরিয়ান কাপুর? জি, আমাদের সিইও। তার ঠোঁট কাঁপতে লাগল। সে ধীরে ধীরে তার কেবিনের দিকে এগিয়ে গেল। দরজা খুলল। সেই একই চেহারা, সেই একই হাসি, সেই একই সরলতা। আরিয়ান চোখ তুলে তাকাল। ওয়েলকাম মিস অনন্যা, দেরিতে হলেও সঠিক জায়গায় এসেছ। সে হতভম্ব হয়ে গেল। আপনি আপনি এই কোম্পানির সিইও? সে হাসল। হ্যাঁ, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে আগে বলিনি। সে চুপ রইল। আরিয়ান এগিয়ে গেল এবং শান্তস্বরে বলল, কারণ আমি চেয়েছিলাম তুমি নিজের পরিশ্রম দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাও। তোমার কখনো এমন মনে না হয় যে এই পথ কারো দয়া বা অনুগ্রহে পেয়েছ। আমি দেখতে চেয়েছিলাম তুমি কতটা শক্তিশালী, আর আজ উত্তর তোমার সামনে। সে তার কথা শুনছিল। চোখ সজল ছিল, কিন্তু মুখে গর্ব ছিল। সে শুধু এতটুকু বলল, যদি সেদিন আপনি না পেতেন তবে হয়তো আমি এখনও রাস্তায় থাকতাম। আরিয়ান হাসল। আর যদি তুমি সেদিন হেসে না বলতে তবে হয়তো আমিও আজও সেই মানুষটাই থাকতাম যে শুধু ব্যবসা বোঝে, মানুষ নয়। ঘরে কিছুক্ষণের নীরবতা রইল। জানালার বাইরে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। দিন কেটে যেতে লাগল। অনন্যা তার কাজে ডুবে থাকত, আর আরিয়ান দূর থেকে তাকে দেখত। সে প্রতিদিন সকালে তার আসার অপেক্ষা করত, প্রতিটি মিটিংয়ে তার কথাই মনোযোগ দিত। কিন্তু সে কখনো কিছু বলেনি, শুধু অনুভব করত। সে জানত কিছু সম্পর্ক প্রকাশ চায় না, শুধু সম্মানের সাথে নিজেদের জায়গা করে নেয়। একদিন সন্ধ্যায় অফিস খালি হয়ে গিয়েছিল। আরিয়ান জানালার পাশে দাঁড়িয়েছিল, আর বাইরে বৃষ্টি আবার ফিরে এসেছিল। অনন্যা যখন যাচ্ছিল তখন সে ধীরে ধীরে বলল, অনন্যা। জি স্যার। বৃষ্টি আবার এসেছে, আমি কি পৌঁছে দেব? সে হালকা হাসল। এইবার লিফট নয় স্যার, শুধু আপনার জিজ্ঞাসা করাই যথেষ্ট। সে চলে গেল, আর আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখল। বৃষ্টির ফোঁটা আবার কাছে পড়তে লাগল, কিন্তু এইবার সে ভীত ছিল না, শুধু হাসছিল। কারণ সে এখন বুঝতে পেরেছিল সত্যিকারের সম্পর্ক সেটাই হয় যেখানে কেউ চায় না, শুধু অপেক্ষা করে। কিন্তু কখনো কখনো ভাগ্য কারো নীরবতাকে বেশি দিন দেখতে পারে না। আরিয়ানের হৃদয়ে অনন্যা যে জায়গা করে নিয়েছিল তা এখন শুধু একটি অনুভূতি নয়, একটি প্রয়োজন হয়ে গিয়েছিল। সে প্রতিদিন সকালে সেই দরজার দিকে তাকাত যেখান থেকে অনন্যা আসত। হাতে ফাইল, মুখে সেই একই সরলতা, এবং চোখে এমন এক উজ্জ্বলতা যা পরিশ্রম থেকে জন্ম নেয়, কোনো মেকআপ থেকে নয়। সে বারবার নিজের কাছে বলত, না আরিয়ান, তুমি সিইও, তাকে বিরক্ত করবে না। কিন্তু মন কোথায় মানে? কখনো মিটিংয়ের মাঝে অজান্তেই তার দিকে তাকিয়ে থাকত, কখনো কফি মেশিনের পাশে এমনিই দাঁড়িয়ে থাকত, শুধু তার এক ঝলক দেখার জন্য। অনন্যা প্রতিবার হেসে গুড মর্নিং স্যার বলত, এবং আরিয়ানের দিন ভালো হয়ে যেত। কিন্তু অনন্যার হৃদয়ে এখনও সেই দূরত্ব ছিল যা পদমর্যাদা এবং পেশার রেখা টেনে দেয়। সে তার মনের প্রতিটি আলোড়নকে কাজের মধ্যে ডুবিয়ে দিত। সে জানত আরিয়ান শুধু তার বস নয়, সে সেই মানুষ যে তাকে দুবার পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল। এক সোমবার সকালে অনন্যা অফিসে আসেনি। প্রথম দিন, তারপর দ্বিতীয়, তৃতীয়, তার সিট খালি ছিল। আর আরিয়ানের অস্থিরতা বাড়ছিল। সে এইচআরকে বলল, মিস অনন্যার কোনো খবর? স্যার, শুনেছি তার মায়ের শরীর খুব খারাপ। আরিয়ান কিছু না ভেবে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ঠিকানা নিল, এবং সন্ধ্যা পর্যন্ত সে অনন্যার ছোট বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। দরজা খুলল। সামনে সেই একই চেহারা, কিন্তু ক্লান্ত, চোখের নিচে কালি এবং ঠোঁট কাঁপছিল। সে বলল, স্যার আপনি এখানে? আরিয়ান ছোটু বলল, আমি খবর পেয়েছি যে মা অসুস্থ, চলুন হাসপাতালে যাই। অনন্যা ইতস্তত করে বলল, স্যার টাকা? আরিয়ান তাকে থামিয়ে দিল, টাকার চিন্তা করো না, সময় জরুরি।
তারা দুজনেই মাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো। ডাক্তার সাথে সাথে ভর্তি করে নিলেন। ব্লাড প্রেশার খুব নিচে নেমে গিয়েছিল। আরিয়ান সেখানেই দাঁড়িয়ে রইল। বিলিং, ওষুধ সবকিছু নিজেই করল। সারা রাত হাসপাতালের বাইরে বসে রইল। সকালে যখন অনন্যা এলো, তার চোখে জল ছিল। স্যার, আমি এত টাকা কোথা থেকে দেব? আরিয়ান হালকা হেসে পড়ল, তুমি কাজ করে শোধ করে দিও। আমি কোনো অনুগ্রহ করছি না, শুধু এখন তোমার প্রয়োজন। সে কেঁদে উঠল, আপনি প্রতিবার কেন সাহায্য করেন স্যার? আরিয়ান জবাব দিল, কারণ প্রয়োজনের সময় কেউ হাত ধরলে সেই সম্পর্ক তৈরি হয়ে যায়, তার নাম যাই হোক না কেন। সেই দিন প্রথমবার অনন্যা তাকে শুধু নিজের বস হিসাবে দেখেনি, বরং এমন একজন মানুষ হিসাবে দেখেছিল যে কিছু না বলেও হৃদয় ছুঁয়ে যায়। কয়েকদিন পর সুধাদেবী সুস্থ হয়ে উঠলেন এবং যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তখন বললেন, বেটা, ভগবান তাকে সুখী রাখুক। সে এক ফেরেশতা যে মানুষ রূপে আমাদের ঘরে এসেছিল। আরিয়ান এখন রোজ জিজ্ঞেস করত মা কেমন আছে, এবং অনন্যা প্রতিবার বলতো এখন আগের থেকে ভালো আছে আপনার জন্য। ধীরে ধীরে জীবন আবার স্বাভাবিক হল। অনন্যা অফিসে ফিরল এবং আরিয়ান শুধু বলল, তোমার চেয়ার তোমার জন্য অপেক্ষা করছিল। সে হাসল এবং হয়তো আপনিও? আরিয়ান চুপ করে রইল, কিন্তু হাসি লুকাতে পারল না। কয়েক সপ্তাহ পর কোম্পানির সবচেয়ে বড় মিটিং হল। অনন্যা তার প্রেজেন্টেশন দিয়ে সবাইকে চমকে দিল। ক্লায়েন্ট বলল, এই মেয়েটার মধ্যে ক্ষমতা আছে। আরিয়ান উত্তর দিল, হ্যাঁ, এটাই আমাদের কোম্পানির ভবিষ্যৎ। সন্ধ্যা গড়িয়ে অফিস খালি হয়ে গিয়েছিল। অনন্যা ফাইল গুছাচ্ছিল যখন আরিয়ান হাতে দুটি কফি নিয়ে তার কাছে এলো। ভাবলাম জয়ের কফি একসাথে পান করা যাক। সে হেসে উঠল, জয় আমার নয় স্যার, কোম্পানির। কোম্পানি তো অনেক আগেই জিতে গিয়েছিল। আরিয়ান বলল, আজ জয় তোমার। জানালার পাশে দুজনেই দাঁড়িয়ে রইল। বাইরে বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল। অনন্যা বলল, অদ্ভুত তাই না, যখনই কিছু ভালো হয় বৃষ্টি চলে আসে। আরিয়ান হাসল, কারণ বৃষ্টি তাদেরই কপালে আসে যাদের ভিজতে সাহস থাকে। তারপর কিছুক্ষণের নীরবতা। দুজনের চোখে সেই একই প্রশ্ন যা কখনো বলা হয়নি। দিন কেটে যেতে লাগল। তারপর খবর এলো যে আরিয়ান কিছু মাসের জন্য বিদেশে যাচ্ছে। অনন্যা শুধু এতটুকু বলল, আপনি ফিরে আসবেন তো? আরিয়ান হেসে উত্তর দিল, অবশ্যই, কারণ কিছু অপেক্ষা শুধু আবহাওয়া করে না, মানুষও করে। সে চলে গেল এবং তার চলে যাওয়ার পর অফিস খালি খালি লাগতে লাগল। অনন্যা প্রতিদিন সন্ধ্যায় জানালা দিয়ে বাইরে বৃষ্টি দেখত, যেন বৃষ্টির ফোঁটা তার মনের নীরবতার সাথে কথা বলছিল। 6 মাস পর সেই কালো এসইউভি সিটি টাওয়ারের সামনে এসে থামল। আরিয়ান নামল এবং তার চোখ প্রথমে অনন্যাকে খুঁজছিল। সে করিডোর থেকে বেরিয়ে এলো, সেই একই সরলতা, সেই একই হাসি। দুজনের চোখ মিলল এবং সেই মুহূর্তটা যেন সময় থেমে গিয়েছিল। আরিয়ান বলল, বৃষ্টি আবার এসেছে অনন্যা। সে হাসল, হ্যাঁ স্যার, মনে হয় আবহাওয়া আমাদের গল্পটা পছন্দ করেছে। দুজনেই জানালার পাশে দাঁড়ালো। বাইরে বৃষ্টি ছিল, ভেতরে শান্তি। সেই নীরবতায় যেন সবকিছু না বলা সত্ত্বেও বলা হয়ে গিয়েছিল। আরিয়ান তাকে দেখতে দেখতে ধীর স্বরে বলল, সেদিন তুমি আমার কাছে লিফট চেয়েছিলে, হয়তো আজ সময় চায় আমি তোমাকে সঙ্গ দিই, চিরদিনের জন্য। অনন্যা চুপ রইল। তার চোখ নিচু হয়ে গিয়েছিল, ঠোঁটে হালকা হাসি ছিল। সে কিছু বলল না, কারণ কিছু উত্তর শব্দে নয়, অনুভূতিতে দেওয়া হয়। আরিয়ান এক পা এগিয়ে গেল, তার চোখের গভীরে তাকালো এবং শুধু এতটুকু বলল, এখন আমি চাই না তোমার কখনো কোনো লিফটের প্রয়োজন হোক, কারণ এখন থেকে আমি তোমার প্রতিটি যাত্রায় সাথে থাকব। সেই মুহূর্তটা কোনো ফিল্মের দৃশ্যের মতো ছিল না, বরং সত্যিকারের জীবনের সবচেয়ে নীরব এবং সবচেয়ে সুন্দর মুহূর্ত। বাইরে দৃষ্টি এখন থেমে গিয়েছিল, শুধু জানালার কাঁচে কিছু ফোঁটা বাকি ছিল, যেন জীবনও স্বস্তির নিঃশ্বাস নিয়েছে। কয়েক মাস পর দুজনেই সাদামাটাভাবে বিয়ে করে নিল। কোনো জাঁকজমক ছিল না, শুধু মায়ের দোয়া, কিছু ঘনিষ্ঠ মানুষ এবং দুটি সত্যিকারের হৃদয় যা এখন এক হয়ে গিয়েছিল। আরিয়ান হেসে বলল, এখন কোনো লিফট নয় অনন্যা, এখন প্রতিটি রাস্তা আমাদের। অনন্যার চোখে সেই শান্তি ছিল যা শুধু বিশ্বাস থেকে আসে। জীবনের এটাই আসল অর্থ। কখনো কখনো কারো একটি ছোট সাহায্য অন্য কারো পুরো দুনিয়া বদলে দেয়। আরিয়ান সাহায্য করেছিল, কিন্তু বিনিময়ে সে এমন কিছু পেয়েছিল যা ধনসম্পদ দিয়ে নয়, হৃদয় দিয়ে পাওয়া যায়। একটি সত্যিকারের এবং নামহীন সম্পর্ক। তো ভাবুন, যদি প্রতিটি আরিয়ান কোনো অনন্যাকে একবার বোঝার চেষ্টা করে, যদি প্রতিটি মানুষ কারো বাধ্যবাধকতাকে টিপ্পনি না করে
সাহায্য করে তবে কি এই পৃথিবীটা আরও একটু সুন্দর হবে না? যদি আপনারও মনে হয় যে মানবতাই সবচেয়ে বড় ভালোবাসা, তবে মন্তব্যে শুধু এতটুকু লিখুন, আমিও কোনো অনন্যাকে লিফট দিতে চাই। এবং যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, দেখা হবে পরের গল্পে। ততক্ষণের জন্য মানবতা বজায় রাখুন, ভালোবাসা ছড়ান এবং কারো সাহায্য করতে পিছু পা হবেন না। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের সালমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবে না।